ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল, আর আমার সাথে শেখ ইসরাফিল আলী। তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে একজন কৃতি স্টুডেন্টের পাশে আমি বসে আছি। তপবন স্টাডি সেন্টারে হাজারো হাজারো ছেলের মধ্যে ও একজন ওর কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। আমি ওর সামনে এই যে এখন রয়েছি, আমার কিছুটা একটা অবাকও লাগছে যে এমন একটা ফ্যামিলি থেকে বিলং করে ইসরাফিল আজকে এখানে দাঁড়িয়েছে। আমার লোমকূপগুলো কোথাও যেন শিউরে উঠছে যে এরকমভাবেও ফিরে আসা যায়। আমি এটা কেন বলছি, ওর কথা ওর জীবন থেকেই, ওর কথা ওর কাছ থেকে শুনবো। তার আগে একটু পরিচয় আমি দিয়ে রাখি। ও ভুবনেশ্বর রেলওয়ে আরআরবি ভুবনেশ্বরে ফাইনালি জয়েন করতে যাবে। কত তারিখে তো আমাদের 10 থেকে 12-র মধ্যে দিয়েছে। ওর কার্ড ফার্ড সব নিয়ে চলে এসছে, ও দেখাচ্ছিল, সেগুলো ফিল আপ করলো, জয়েনিং করতে যাবে। তো ইসরাফিল লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জয়েন করবে। তো ব্যাস এইটুকু আমি ইনিশিয়াল একটা প্রারম্ভিক সূচনা দিচ্ছি, বাকিটা ওর মুখ থেকে এক এক করে শুনবো। ইসরাফিল, প্রথমে তোর 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 মানে কিছু ইন্ট্রোডাকশান দে, তারপর তোর যেটা মনে হয়। প্রথম কথা, আমাদের যে ইয়েটা ছিল চাকরি পাওয়ার দিকের জন্য আমার পড়াটা প্রথম কথা ছিল না। আমার বাবা পড়ানো শুরু করেছিল কি, আমাদের ফ্যামিলি থেকেও পড়াশোনা করে না, আর বাজে বাজে নেশার দিকে চলে যায়। তো তাদেরকে দেখে লোক এক টাইপের থুতুই ফেলতো, এমন ব্যাপার। তো সেখান থেকে বলেছিল কি আমার ছেলেকে আমি ভদ্র বানাবো, ভালো বানাবো, আর চাকরি পাক না পাক আমি শিক্ষিত করবো যে করে। সবাই যেখানে পয়সা থাকতো ওই সময়ে সরকারি স্কুলে পড়েছে, যেখানে হয়তো পড়াশোনা ঠিক নয় নিচু থেকে। আমার বাবার কাজ না থাকলেও আমাকে বেসরকারি স্কুলে পড়ানোর চেষ্টা করেছে, প্রাইভেটে। যে হোক করে হোক, টিউশনের ফিস ফিস খেতে না পেলেও নিজে শুকিয়ে থেকে আমাকে দিয়েছে। এই এখনও যখন পড়ছিলাম, তো আমার মায়ের শরীর খারাপ ছিল, আমার বাবারও নিজের শরীর খারাপ ছিল, তাও কোনো দিন একদিনও বলেনি কি পড়াটা ছেড়ে আমার সাথে কাজে চ। ওই অবস্থাতেও খেটে আমাকে যে হোক করে, যা বই লাগবে, নোট লাগবে, কত কিছু সব কিছুর পয়সা লাগবে, সব যে হোক করে হোক খেটে আমাকে এনে দিয়েছে। তো প্রথম ভাবতাম কি হয়তো বাবা বলতো রেগে গিয়ে কি মুসলিমদের চাকরি নেই, আর চাকরি দিতে গেলে রেলে বিশেষ করে পয়সা লাগে, এই লাগে। কিন্তু বলতাম না, দেখবো আমি পেয়ে দেখাবো। কিন্তু বাবা বলতো হ্যাঁ দেখবো, যেদিনকে পেয়ে দেখাস, ওই সব কিছু হয় না। কিন্তু আজকে যখন চাকরিটা পেয়েছি, এখন নিজের মুখেই বলে কি সত্যিকারের হ্যাঁ না, ওইসব কিছু হয় না। তো আমরা যেমন আল্লাহকে মানি, তো আমাদের ওখানেও একটা বানিয়েছিলাম, ছবি টাইপের আছে। তো বলতাম আমরা যেমন প্রণাম করে আমাদের সালাম করে যেতে। তো কোনোদিন ওই বিয়ে হওয়া থেকে মা বলে আমি ওটা করাতে পারি না, বলে নিজের ইচ্ছাও আমি মন থেকে করছি, তো দেখাতে হবে নাকি। কিন্তু যেদিনকে আমি পরীক্ষায় পাস করে এসেছি ওখান থেকে মেডিকেল, আমি ঘরে ঢুকে জুতো খুলছি, বাবা দেখছি জুতো খুলে বাথরুমে ঢুকে হাত ধুয়ে আগে ওখানে গিয়ে সালাম করছে নিজে থেকে। মা বললো আমি জোর করেও হয়তো করাতে পারিনি, কিন্তু তোর এই চাকরিটা যেটা তুই পেয়েছিস, তুই কত বড় জিনিস করে দিয়েছিস তুই জানিস না। ও নিজে থেকে ওই জিনিসটা করেছে। এইটাতে আমি আর কি বলবো, আমার জীবন সার্থক হয়ে গেছে। আমি কোনোদিনই কেউ ভাবিনি কি অত ছোট জায়গা থেকে আমি শুধু পড়াশোনা ওখানে করতে পারতাম বলে যারা উকিল বা কোনো ভালো ভালো জায়গায় কাজ করে আমাকে বাবু বলে কথা বলতো, শুধু ওইখানে থেকে ভালো করে পড়াশোনা করতে পারতাম বলে। কিন্তু যবে এখন জানে না অনেকজন, এবার যখন জানবে কি আমি এই চাকরিটি পেয়েছি, আর কি বলবো, সম্মান কোথায় থাকবে সেটা আমি জানি, আমার বাবাও জানে। এখনই সবাইকে ছড়াতে শুরু করে দিয়েছে কি পেয়ে গেছে, আর কি বলবো, ভিআইপি টাইপের ব্যাপার। তো এই যে ইসরাফিলের সাফল্য ওর বাবাকেও কিন্তু সম্মানিত করছে। বাবাকে তো আলাদা করে সম্মানিত করা যায় না, কিন্তু এই সাফল্য বাবাকেও যেন কোথাও অনেক উপরে তুলে দিচ্ছে। বাবা মা ফ্যামিলি যে পরিবেশ থেকে উঠে এসেছে, একজন সংখ্যালঘু ফ্যামিলির যে জায়গা থেকে উঠে এসেছে, সেইটাই ওর সব থেকে বড় বলার বিষয়। আচ্ছা, তুই শুনলাম পড়াশুনো সম্পর্কে যদি এবার বলি, কোয়ালিফিকেশান, তপবনে আসা বা পড়াশুনো, এই সমস্ত যদি কিছু। আমার পড়াশোনাটা এবার গরিব আছি, তো পয়সার জন্য অতটা হয়নি। তো 12 পাস প্লাস আইটিআই ওটা সরকারিতে পেয়েছিলাম বলে করতে পেরেছি। তো আমার বাড়ি শ্রীরামপুরে, কিন্তু আমি জানতাম না কি এখানে ওরকম পড়ানো হয়, আমার কেউ বলার নেই। তো একটা বন্ধুর মাধ্যমে আমার খোঁজ হয়েছে কি এইখানে পড়াতে হয়। তো পড়াশোনা এবার বলতে গেলে এইখানে প্রথম কথা এসে আমি তো ফার্স্টে বুঝছিলাম না কিছু,
কি কি করতে হয় আমি তো জানি না। তারপর আস্তে 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 যখন এখান দিয়ে আস্তে আস্তে মানে যখন রিমা ম্যাডাম আছে আমাদের অঙ্ক গিয়ে আস্তে আস্তে ওই থিওরিক্যাল মানে যে জিনিসটা আমার হতো না সেই জিনিস থেকে আমি এগোতাম না। উনি যেরকম বোঝাতেন ওই হিসাবেই মানে পড়াটা চলতো। মানে আমি যেমন অনেকজন হয়তো শুনতো না কি এতগুলো খাতা বানাতে হবে, এই বানাতে হবে, অনেকজন ঠিক আছে একটা খাতায় করবো না, আমি মানে 5-6টাই খাতা বানিয়েছিলাম। কি একটাতে মানে উনি যেগুলো করাবেন সেগুলো লিখবো, একটাতে আমি মানে ওই ওই ফর্মুলাতে আমার অঙ্কগুলো কেন হচ্ছে না। আমি তো দেখে হয়তো বই দেখে বা অন্য জায়গা দিয়ে দেখে করে নেবো, কিন্তু আমি অঙ্কগুলো কেন করতে পারছি না। এই যে জিনিসগুলো বলা, ডাউটগুলো বলা, তো ওনার কাছে গেলে উনি সেগুলো বুঝিয়েও দিতেন। আর স্যারের কাছে তো মানে ওই সব সময় তো আলাদা, আর এখন যখন মানে চাকরি পাওয়ার পর যে হেল্পটা পেয়েছি আমি সেটা স্যারই জানেন। মানে সব সময় ফোন করে গেছি, কোনো সময় এমন হয়নি কি ফোনটা কেটে দিয়েছে বা ফোনটা তুলেনি। সবসময় এসে মানে আমাকে মানে মা বাবা ছাড়া তো আমার সেরকম কেউ নিয়ে ভরসা দেওয়ার। স্যার বলেছে তুই চিন্তা করিস না বাবু, সব ক্লিয়ার হয়ে যাবে। মানে আমার একটু ভুল যেখানে ছিল সব ক্লিয়ার হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে বলে এখনও ফোন করে মানে সেই মানে স্যারই হয়তো নিজেই দেখে আনা বলতে গেলে কী ফিল আপ করতে হবে, কী করতে হবে, ব্যাংকে কী করতে হবে, সব নিজে থেকে মানে স্যারই করে দিচ্ছেন বলতে গেলে। তো আমাদের মানে সম্পর্কটা স্যার এখানেই শেষ করে না, মানে লাইফ লং পর্যন্ত থেকে যায়। স্যার আগেও বলতেন, এবার এখন আমি বুঝতে পারছি কেন থেকে যায় স্টুডেন্টদের সাথে। মানে স্যার চাকরি পাওয়ার পর কাউকে ছেড়ে দেয় না, চাকরি পাওয়ার পর পর্যন্ত লাইফ লং মানে তাদের যে কোনো সমস্যা, ব্যাংক হোক বা কোনো চাকরির প্রমোশন, সেখানে কী করে আরও এগোতে হবে, কি পড়তে হবে, মানে সব স্যারের সাথে তারা এখনও যোগাযোগ রাখে। আর আমিও রাখবো যথাসম্ভব। থ্যাংক ইউ। আর তপনের পরিবেশ, পড়াশোনার পরিবেশ তো কেমন লাগতো মোটামুটি ওভারঅল? এবার পড়াশোনা এখন অনেক জায়গা হয়েছে, যেমন ইউটিউবেও অনেক কেউ পড়ে, কিন্তু সেটা থেকে এখানে অফলাইনে পড়া আমি বেটার মনে করি। কেন অফলাইনে আসল আছে পরিবেশ, তোমার স্যার টিচার তো আছে, কিন্তু সেই বন্ধুগুলো তোমাদের অনেক হেল্প করে। মানে এখানে বসে যে পরীক্ষাটা নেওয়া হয়, অনেকজন বাজেভাবেও দেয়, মানে ফলসভাবে পরীক্ষা দেয়, কিন্তু তারা এখনও পর্যন্ত চাকরি পায়নি সেই জন্য। কিন্তু সেই পরীক্ষাটা দেওয়া মানে বন্ধুদের মধ্যেই কম্পিটিশান হবে কি কত কে পেতে হবে, এ বেশি পেয়ে গেল, এটা তুই বেশি করে কী করে পেলি, কী করে অঙ্কটা করলি, আমি সেদিনকে আসিনি, ক্লাসের এই নোটটা আমাকে দে। এই যে পরিবেশটা আছে এটা মানে ইউটিউবে পাবেন না, পাওয়া যায় না এটা ইউটিউবে। এটা শুধু মানে এরকমভাবে তপবনে এরকম পড়লেই পাওয়া যাবে। সাইকোলজিক্যাল টেস্ট সম্পর্কে যদি কিছু জানতে চাই? সাইকোলজিক্যাল মানে সবাই এবার যেমন বলছি ইউটিউব, হয়তো ইউটিউবে দেখেই অন্য জায়গায় চলে গেছিলো, কিন্তু আমি স্যারের কথা ছেড়ে যাইনি। তো মানে স্যার একটা পেপার দিয়েছিলেন, মানে আগেকার সময় যেরকম হতো সেই পেপার অনুযায়ী মানে বলেছিলেন স্যার কি তুমি ল্যাপটপে প্র্যাকটিস করবে না, তো ওই পেপারেই করো, ওই পেপারটা করা মানে টাফ আছে, পেপারটা যদি করে নিতে পারো ল্যাপটপে তোমার হাতে ইজি হয়ে যাবে। তো আমি ল্যাপটপে মানে পরীক্ষার 10 দিন আগে থেকে আমি প্র্যাকটিস করেছি শুধু, বাকিবার সবসময় ওটাই করতাম। এবার যখন ল্যাপটপে প্র্যাকটিস করেছি, যেখানে 4 মিনিটে 75টা কোশ্চেন করা ছিল, সেখানে আমার 3.5 মিনিটে হয়ে যাচ্ছিলো, এমন ব্যাপার ছিল। আর ওরা মানে বন্ধুরা জিজ্ঞেস করে বলছে তোর এত স্পিড কী করে বেড়ে গেল, মানে স্যারের মতো, স্যার যেন বলেছে করেছি। এবার জেরক্স করেছি অনেকগুলো, কী হয়েছে, টাকা খরচা হয়েছে, তো এবার ওইটা তো ফাইনাল আমার জিনিস আছে, একটুখানি টাকা এত খরচা হয়েছে তো ওখানেও খরচা হবে, কী আছে, জেরক্স করবো ওরকম। আর ওইটাতে আমার মানে বেনিফিট হয়েছে, আমি যে জেনারেলে ক্লিয়ার করেছি এই সাইকোটার জন্যই ক্লিয়ার করতে পেরেছি। কেন যারা 89, 90 এরম মার্কসও পেয়েছে, তাদের সাইকোতে বেশি সময়ই দিয়েছে সবাইকে, কিন্তু তাও তারা পুরো কমপ্লিট করতে পারেনি, কিন্তু আমি কমপ্লিট করতে পেরেছি। এটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, এটা প্লাস পয়েন্ট হয়েছে, এখানে আমার গ্রামারটা বেড়েছে। এবার তুই পড়াশোনার ব্যাপারে তো যেখানে পরিবেশ যা শুনলাম, পড়াশোনার পরিবেশ তো কেউ আর ওরকমভাবে ছিল না, তো সেই পরিবেশটা কিভাবে তুই সামাল দিয়ে ওই পরিবেশ থেকে উঠে এসেছিস আজকে? এবার সামাল দেওয়া মানে আমাকে লাস্টে এমন হয়েছে কি ঘুরতে হয়েছে আমাকে এদিক থেকে ওদিক, সামাল তো দেওয়া যায়নি। মানে আমি যখন 10-এ পড়তাম, আমার সাইডে বেড়া আছে, মাটির দিয়ে বেড়া করা আছে, তো ওরা বক্স লাগিয়ে দিতে ইচ্ছা করে, মানে টিভির সাউন্ডকে ইচ্ছা করে, 10-12-এ সবে তো ওরকম করে। কিন্তু যখন এইটা পরীক্ষা হতো, আমি আস্তে আস্তে মানে এরকম বইয়ের পাতাটা এরকম আস্তে করে উল্টাতাম, যাতে পাতার আওয়াজটা না যায়, গেলে হয়তো চালিয়ে দিতে পারে টিভি। তো এরম করে লাস্টে নানির বাড়ি গেছি, মানে আমার যে মায়ের বাবার বাড়ি, ওখানে গেছি। তারপর ওইখানেও সেরম হচ্ছিল না বলে আমি বঁইশিতে চলে গেছি, আমার মানে মাসির বাড়ি আছে ওইখানে, বঁইশি থেকে এইখানে আসতাম পড়তে, যাতে ওখানে একটু শান্ত জায়গা আমি একটু পড়তে পারি। তো আমাকে এরম করে মানে করে সব ঈদ ফিদ আসলো, তো তখন ওই সব জিনিস নিয়ে আবার এখানে আসতে হতো, তারাও ঘরে আসবে বলে, আবার ওই সব ভারী ব্যাগপত্র বই ওইখানে যেতে হতো পড়াশোনার জন্য। আচ্ছা ইসরাফিল, একটা কথা বলতো যে এই যে মানে একটা ফ্যামিলি থেকে যখন একটা ছেলে বা একটা মেয়ে একটা সরকারি চাকরি পায়, তার দায়িত্ব তো সেখানে শেষ হয়ে যায় না, এবং তোকে দেখে হাজারো মানুষ শিখবে,
তোকে দেখে মানে হাজারো মানুষ অনুপ্রাণিত হবে। তো অনেক বাবা মা ভাববে যে না, আমি এরকম ইসরাফিলের বাবা মার মতো এরকম আমার সন্তানকে মানুষ করব। তো এটা একটা সদর্থক ভূমিকা পালন করে আমার মনে হয়। ব্যক্তি জীবনে এর যথেষ্ট ভূমিকা আছে। সমাজকে কিন্তু একজন মানুষ হট করে রাতারাতি পাল্টে দিতে পারে না। তা যে সম্প্রদায় থেকে বড় হয়েছিস তুই, সে সম্প্রদায় এর সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষও কিন্তু আজকে, সব সম্প্রদায়ের আছে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষও কিন্তু আমাদের রাজ্যে বা বিভিন্ন জায়গায় পিছিয়ে আছে। তো তোর কিছু সাজেশান যে তারা কি করে সামনের দিকে এগোতে পারে, তোর ওপিনিয়ন যদি দিতে পারিস, তাহলে আমি অন্তত এটা ভাববো যেন সমাজ অন্তত রেকটিফাই হতে শুরু করবে। এখনকার মানে আমাদের যেমন আমি মুসলিম, তো মুসলিমের প্রথমেই জিনিস হলো মানে আমাদের যেটা কোরআন শরীফে আছে, প্রথম ওয়ার্ডই হলো ইকরা, মানে ইকরা মানে পড়ো। তা সেই মুসলিম সম্প্রদায়ে যদি পড়াশোনা না থাকে তাহলে পিছিয়ে যাওয়ার ইয়েই আছে। যেমন যারা পড়েছে তারা বড় বড় নাম্বার, যেমন এপিজে আব্দুল কালাম, খান স্যার। তো শিক্ষা না আসলে তুমি অন্য কিছু নয়, মানে ধর্মকেও ঠিক করে বুঝতে পারবে না, এটা তোমার সবথেকে বড় কথা। মানে মানুষ যদি ভাবে, এখনকার সময় দেখেছি ওই স্কুলে চলে গেল, ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ গেল কি করলো 12 পর্যন্ত পড়লো, বাস কাজে লাগিয়ে দিল। এরম করলে মানে ঠিক আছে, হয়তো কামিয়ে নিতে পারে পরে গিয়ে, কিন্তু আসল যে শিক্ষা, যেমন এখানে এখন সিএ চলছে বা কোনো এসআইআর ফর্ম চলছে, সেই যে 35,000 কামালেও সে অশিক্ষিত হয়ে লোকের কাছে, মানে তার থেকে কম যে কামাচ্ছে 10,000 টাকা, তার কাছে সে শিক্ষিত বলে তার কাছে ফর্ম নিয়ে দৌড়াতে হচ্ছে। এটা ওর থেকে বড় লজ্জার ব্যাপার। তো মানুষকে যখন শিক্ষিত করবে চাকরি পাওয়ার জন্য না, চাকরি এবার তুমি খেটেছো হতেই পারে, এবার সবাই তো চাকরি করছে না, অনেকজন বেসরকারি জিনিসও অনেক বড় বড় জিনিস করছে। শিক্ষাটা হবে নিজেকে সমাজকে পাল্টানোর জন্য। যে মানুষ শিক্ষিত হবে না, তো এই এয়ার পলিউশন, হ্যাঁ সব কুসংস্কার সম্বন্ধে তাদের ইয়ে থাকবে, কি টেররিস্ট হয়ে যেতে পারে, হ্যাঁ ভুল পথে চলে যেতে পারে। জন্ম থেকে তো কেউ টেররিস্ট হয় না, তাকে সেই পথে মগজ ধোলাই করে তাকে সেই পথে নিয়ে যায় অনেকে, সেটা থেকে বিরত হতে পারবে। শিক্ষাটা থাকলে সে বুঝতে পারবে কি না এটা আমাকে ভুল বোঝানো হচ্ছে, শিক্ষা যদি থাকে, হ্যাঁ এটা আমাকে ভুল বোঝানো হচ্ছে। তো তোর কথাগুলো আমার খুব ভালো লাগলো, যে একটা সমাজকে এগিয়ে যাওয়া খুব দরকার, কারণ প্রত্যেকেরই সুযোগ আছে। সে যদি সৎ পথে অনেস্টলি যদি এগোতে চায়, কম্পিটিশান কি, অন্যকে পেছনে ফেলাতে হবে। তাহলে অন্যকে পেছনে ফেলা, তাকে তো মেরে ধরে পেছনে ফেলানো যায় না, তাহলে নিজে বড় হতে হবে। নিজে যদি মাইক্রোস্কোপ হও, তাহলে অন্য লোক হচ্ছে যদি ম্যাক্রো হও, অন্য লোক মাইক্রো হয়ে যাবে। তাই নিজেকে উন্নত করতে হবে। এই যুগে কম্পিটিশন তো আছে, কেন আমাদের মানে দু একটা আন্টি আছে, মানে আমার যিনি হাতে খড়ি, তো এবার জ্যোতিষ ফতিষ ওনাদের ইয়ে করে, তো দেখিয়েছিল, তখন আমাকে বলেছিল কি মানে কম্পিটিশন বলে বলছি, মানুষে মানে কর্ম করে যেতে হবে তাহলে সে ফল পাবে। তো যখন দেখিয়েছিল বললো সরকারি চাকরি নেই। আমি বললাম সে তো আল্লাহ হতে পারে না, যে সে যেখানে বলেছে নেই, আমি খাটছি, আমি নিজের কর্মের দ্বারা, তাই তো বলেছে কর্ম করো ফলের চিন্তা। হ্যাঁ, তো ওই জিনিসটাই আমি করার চেষ্টা করি। হ্যাঁ, আমি ওটা থামিনি, ওটা বলেছে বলে আমি বলছি, আর আমি ভুল প্রমাণ করেই দেখাবো। আমি 2 বছর মানে এমন অবস্থা হয়ে গেছিলো, আমি শুধু খাওয়া চান ঘুমোনো এইসবই শুধু করছিলাম, বাকি এক জায়গায় বসে এমন করছিলাম, মানে আমি হয়তো স্টেশনে নেবে তখন মানে আসতে আমার অসুবিধা হচ্ছিলো, পায়ে এমন ব্যথা হয়ে গেছিলো, মানে পায়ের অবস্থাটা এমন হয়েছিল চলতে পারছিলাম না। তো সেই অতটা পর্যন্ত খেটেছি বলেই আমি আজকে এই চাকরিটা পেয়েছি। খুব ভালো লাগছে তোর কথাগুলো শুনে, আমি খুব প্রাউড ফিল করছি যে এরকম একজন মানুষ যে সমাজকে বদলাতে চায়, তার শ্রেণীকে বদলাতে চায়। আমি খুব প্রাউড লাগছে যে তপবন স্টাডি সেন্টারের একজন কৃতি স্টুডেন্ট, সে সমাজকে এভাবেই দিনের পর দিন তিল তিল করে তার আদর্শ, তার চিন্তা শক্তি, তার চেতনা, তার সব কিছু দিয়ে সে টুকটুক করে আস্তে আস্তে সবাইকে উন্নতি করুক, এই শুভকামনা জানাই। তো এই অবধি রাখছি আজকে। খুব ভালো থাকবি, জীবনে এগিয়ে চলবি, সৎ চিন্তা করবি, ভালো চিন্তা করবি, আর ভালো ভাববি সবসময়। এটাই একজন মানুষের মতো মানুষ তৈরি করতে পারবে। কোনো সময় ডুপ্লিকেট মানে অন্যায় এসবের কাছে না যাওয়াটাই সব থেকে বেটার। এই সমাজে চলতে গেলে অনেক রকম সমস্যা আসবে, সেই বাধাকে অতিক্রম করতে হবে, এটাও জীবনের একটা অঙ্গীকার। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবে।